ভয় পাস কেন বোকাচন্দ্র? অভির কণ্ঠস্বর কানে ভেসে আসতে ভয়ে গলা শুকিয়ে কাঠ হয়ে যায় আনন্দের। পুরো শরীর ঠান্ডা হয়ে এসে তার মনে হচ্ছিল বুকের ভিতর হৃৎপিণ্ডটা অস্বাভাবিক জোরে জোরে ধকধক করছে। কিন্তু ভয়টার মাঝে মাথার ভিতরে আরেকটা প্রশ্ন ঘুরপাক খেতে থাকে, অভি তাদের ছাদে এলো কিভাবে? আর সামনে এই চিলেকোঠার কথাটা সে জানলই কী করে? এই জায়গাটা বাড়ির একদম নিরিবিলি কোণে, বাইরের মানুষ তো দূরের কথা, খুব পরিচিত কেউ ছাড়া এভাবে খুঁজে পাওয়া কথা না। তাহলে অভি কি আগে তাদের বাড়ির সব কিছু জানতো? ভাবনাটা মাথায় আসতে সিদ্ধারাবে ঠান্ডা স্রোত নেমে যায় আনন্দের। আতঙ্কে হাত পা অবশ হয়ে আসতে থাকে। অন্ধকারের মধ্যে অভির শক্ত হাত এখনও তার কোমরে রাখা, যেন সে নিশ্চিত করতে চাইছে আনন্দে কোনোভাবে পালাতে না পারে। আর তার সেই স্পর্শটা আনন্দের ভিতরে ভয়কে আরও গভীর করে। অভি ধীরে ধীরে আনন্দের কাঁধ থেকে চুলগুলো সরিয়ে দেয়। তারপর হঠাৎই তার কাঁধে আচমকা স্পর্শে পুরো শরীর কেঁপে ওঠে আনন্দের। ভয়, অস্বস্তি আর আতঙ্ক একসাথে চেপে বসে তার উপর। নিঃশ্বাস ভারী হয়ে আসে। সে দ্রুত দ্রুত সরে যাওয়ার জন্য চেষ্টা করে, কিন্তু অভিশক্তি ধরে লাগা হাতের কারণে নিজেকে অসহায় লাগতে থাকে তার। চিলেকোঠা অন্ধকারে আনন্দের বুকের ধকধক যেন আরও স্পষ্ট শোনা যাচ্ছিল। ভয়ঙ্কর নীরবতার মাঝে তার মনে হচ্ছিল এই মুহূর্তটা যেন শেষ হচ্ছে না। অভির হাত ধীরে ধীরে উপরের দিকে উঠতে আতঙ্ক শক্ত হয়ে যায় আনন্দের। তার কণ্ঠে অদ্ভুত এক দমবন্ধ করার স্বর। বড় হয়ে গেছিস বান্দির বাচ্চা, এত তাড়াতাড়ি বড় হওয়াটা উচিত হয়নি তোর। আর কয়েকটা বছর পর না হয় আমার চোখে পড়তি। কথাগুলো শুনে ঘৃণা আর ভয় একসাথে চেপে বসে আনন্দের। তবুও নিজেকে শক্ত রাখার চেষ্টা করে ঠোঁট কামড়ে ধরে বলে, তখন কি রেহাই দিতেন? অভি হালকা হেসে মাথা নাড়ে, না, তখন শুধু আরও শক্তি সঞ্চয় করতাম। এখন তো একদিন ধরলে 3 দিন তোর খোঁজ পাওয়া যায় না বলে বিকট হেসে ওঠে সে। অভির সেই হাসিটা আনন্দের কানে বিষের মতো লাগে। পুরো চিলেকোঠা যেন সেই শব্দ আরও অন্ধকার হয়ে ওঠে। ভয় আর অপমানে মুহূর্তে রাগে বদলে যায় তার ভিতর। হঠাৎ আনন্দে জোরে অভির পায়ে আঘাত করে। অপ্রস্তুত হয়ে ভারসাম্য হারিয়ে পিছিয়ে যায় অভি। সুযোগ বুঝে 2 হাতে ধাক্কা দিতে গিয়ে গিয়ে পড়ে পাশের ভাঙা চৌকির উপর। দ্রুত পায়ে চিলেকোঠা থেকে বেরিয়ে এসে আনন্দী। ভয় আর আতঙ্কে তার বুকটা ধড়ফড় করছিল। এক মুহূর্ত দেরি না করে সোজা মেইন দরজার দিকে এগোতে থাকে। এখন শুধু নিচে নেমে যেতে পারলেই বাঁচে। কিন্তু দরজার কাছে পৌঁছাতে আচমকা পিছন থেকে আবারও তাকে শক্ত করে টেনে ধরে অভি। সব কিছু এত দ্রুত ঘটে যে সামলে ওঠার সুযোগ পায় না আনন্দী। মুহূর্তের মধ্যে তাকে আবার টেনে নিয়ে আসে সে অন্ধকারে চিলেকোঠার ভিতরে। আতঙ্কে শরীর কাঁপছে তার, তবু চিৎকার করে না আনন্দী। তার মাথায় তখন একটাই ভয় কাজ করছিল, আশেপাশের মানুষ যদি জেনে যায়, সবাই সবাই ভুল বুঝে, যদি এই ঘটনা নিয়ে কথা ওঠে, এই সমাজ প্রশ্নগুলো বেশিরভাগ সময় অপরাধীর দিকে নয়, মেয়ের দিকে ছুড়ে দেওয়া হয়। সেই ভয়টা তাকে থামিয়ে দেয়। আর সেই নীরবতাই ছিল আনন্দের সবচেয়ে বড় ভুল। চিলেকোঠার ভিতরে এনে জোরে ভাঙা চৌকির উপর ফেলে দেয় অভি। তীব্র ব্যথায় কেঁপে ওঠে আনন্দে। হাতের পুরনো ক্ষতটা এখনও শুকায়নি। তার উপরে এই ধাক্কায় ব্যথাটা যেন আরও জ্বলে ওঠে। মুখ বিকৃত করে হয়ে আসে তার। কয়েক মুহূর্ত শ্বাস নিতে কষ্ট ছিল, তবু নিজেকে সামলে উঠে বসার চেষ্টা করে আনন্দী। চোখে মুখে ভয় স্পষ্ট, কিন্তু সেই ভয়ে চাপা দিয়ে রাগ মেশানো কণ্ঠে বলে ওঠে, কী চাই আপনার? চিলেকোঠায় আধো অন্ধকারে দাঁড়িয়ে অভি কিছুক্ষণ চুপচাপ তার দিকে তাকিয়ে থেকে। সেই দৃষ্টিটা এতটাই অস্বস্তিকর ছিল যে আনন্দের বুকের ভিতরটা আবারও কেঁপে ওঠে। বাইরে ঠান্ডা বাতাস বইছিল, অথচ এই ছোট্ট ঘরটার ভিতরে দম বন্ধ করা উত্তাপ জমে উঠছিল। কাপড় খুলো সোনামণি, কাম আছে। অভির কথা শুনে কপাল কুঁচকে তার দিকে তাকায় আনন্দী। ঠিক তখনই অভি ফোন বের করে স্ক্রিনে একটা ভিডিও চালু করে ঠোঁটের কোনো অদ্ভুত হাসি টেনে ধীরে বলে ওঠে, তোর বাপের নাম্বারের লাস্ট ডিজিটটা যেন কী ছিল? কথা শুনে বুকের ভেতরটা মোচড় দিয়ে ওঠে আনন্দীর।
মুহূর্তে বুঝে যায় আবারও ভয় দেখানো শুরু করেছে অভি। নিজের উপর হঠাৎ করে ভীষণ মায়া হয় তার, এই নিয়ে তৃতীয়বার। আর কতবার তাকে এভাবে ভয়, চাবার, অপমানের ভিতর দিয়ে যেতে হবে? তার মনে হতে থাকে মেয়ে হয়ে জন্মানো যেন এক অন্তহীন যুদ্ধ। কখনো সমাজের ভয়, কখনো পরিবারের সম্মান, কখনো নিজের নিরাপত্তার ভয়। চারিদিকে নারী অধিকার, কত কথা হয়, কত স্লোগান, কিন্তু তার যখন সত্যি একটা মেয়ের পাশে দাঁড়ানোর দরকার হয়, তখন সেই অধিকারগুলো যেন হঠাৎ করে কোথাও হারিয়ে যায়। চিলি কোথাও অন্ধকারে বসে থাকতে থাকতে আনন্দের মনে হচ্ছিল সে যেন ভীষণ একা। ভয় আর অসহায়ত্ব ধীরে ধীরে তাকে ভিতর থেকে গিলে খাচ্ছে। সময় নেই বান্দি, জলদি কর। অভির ভয় আর চাপের মুখ অসহায় হয়ে পড়ে আনন্দী। পরিস্থিতি থেকে বের হওয়ার জন্য সে চুপচাপ অভির কথা মেনে নেয়। হাত দুটো কাঁপছিল তার, চোখের কোণে জমে উঠছিল অপমান আর আতঙ্ক। আনন্দের এমন নীরবতা দেখে ঠোঁটের পৈশাসিক হাসি ফুটে ওঠে অভির। ধীরে ধীরে তার দিকে এগিয়ে এসে ব্যঙ্গ ভরা কণ্ঠে বলে, আহ শান্তি, ভালো মেয়ে তুই, বড়দের কথা শুনিস, জীবনে উন্নতি করবি। কথাগুলো শুনে আনন্দের বুকের ভেতরটা ঘৃণায় মোচড় দিয়ে ওঠে। কি প্রশংসার আড়ালে যে ভয়ঙ্কর নিয়ন্ত্রণ আর অপমান লুকিয়েছে সেটা সে ভালো করে বুঝতে পারল। আনন্দী খুব কাছে গিয়ে অভি বলে, খাট ভাঙবে না, না তো নিচে আয়। অভির কথাগুলো আনন্দের কানে ঢুকছিল যেন বিষাক্ত কোনো ধোঁয়ার মতো। ধীরে ধীরে তার জায়গাটা দখল করে নিয়েছিল। বুকের ভিতরে জমেছিল ঘৃণা, অপমান আর অসহায়ের রাগের তীব্র এক মিশ্রণ। মানুষ এতটা নোংরা হতে পারে, এই সত্যটা এখনো পুরোপুরি বিশ্বাস করতে পারে না। মাঝে মাঝে মনে হয় অভি মানুষ না, মানুষের চামড়া পরে ঘুরে বেড়ানো কোনো বিকৃত অন্ধকার। চারপাশে হঠাৎ অসহ্য লাগতে শুরু করলো আনন্দের। বাতাস পর্যন্ত ভারী, শ্বাস নিতেও কষ্ট হচ্ছিল। অথচ অভি ঠিক আগের মতো স্বাভাবিক। ঠোঁটের কোণে অলস হাসি ঝুলিয়ে তার দিকে তাকিয়ে রইল। তারপর মোলায়েম স্বরে বলল, আগো শোনা, বড্ড শুকায়ে গেছো। কথাটা ভেতরে যতটা আদর ছিল তার চেয়ে বহু গুণ ছিল বিকৃত অধিকারবোধ। অভি সে হাসিটা দেখে আনন্দের শরীর ঘিন ঘিন করে উঠল। মনে হলো লোকটার ভিতরে কোনো অনুভূতি নেই, নেই অনুশোচনা, নেই অপরাধবোধ। লোকটার ভিতরে কোনো অনুভূতি নেই, নেই অনুশোচনা, নেই অপরাধবোধ। যেন কারো কান্না, কারো ভাঙন, এসব তার কাছে নিছক খেলা। হঠাৎ তার নিজেকে ধরে রাখতে পারল না আনন্দী। জমে থাকা বরফ বিস্ফোরণের মতো বেরিয়ে এলো গলা দিয়ে। দয়া, মায়া, ভালোবাসা কিছুই কি নেই আপনার মধ্যে? অভি একটু থামলো, তারপর মাথাটা হালকা কাত করলো। চোখে অদ্ভুত শূন্যতা, যেন প্রশ্নটা সে বহুবার শুনেছে কিন্তু কখনো গুরুত্ব দেয়নি। পরক্ষণ ঠোঁট বাঁকিয়ে হেসে বলল, আমারও তো কেউ কোনোদিন ভালোবাসেনি, ভালোবাসা আসবো কোন থাইকা? কথাগুলো বলার ভঙ্গিতে কষ্টও ছিল না, ছিল কেবল ঠান্ডা উদাসীনতা। যেন বহু আগে সে নিজের ভিতরে শেষ কোমল অংশটুকু মেরে ফেলছে। আনন্দের চোখে তীব্র ঘৃণা ভরে উঠল। আপনি ভালোবাসার অযোগ্য অভি। কয়েক সেকেন্ড চুপ করে রইল অভি, তারপর খুব ধীরে, এবং সেই হাসি রাগ নেই, অপমান নেই, বরং এক স্বীকারোক্তি এসে, ঠিক। কথাটা শেষ করতে আচমকা আনন্দের কবজি শক্ত করে চেপে ধরল সে। সব কিছু এত দ্রুত ঘটল যে আনন্দী প্রস্তুত হওয়ার সুযোগও পেল না। একটানে তাকে নিজের খুব কাছে এনে ফেলল অভি। দুজনের মাঝখানে দূরত্ব মুহূর্তে শূন্য হয়ে গেল। আনন্দের বুকটা ধক করে উঠল। শরীরের ভিতর অস্বস্তিকর একটা ঠান্ডা ঢেউ ছড়িয়ে পড়ল। মনে হচ্ছিল শ্বাস আটকে যাচ্ছে। তবুও মুখে কিছু প্রকাশ করল না। আজ ভয় পেলে চলবে না। ঠিক তখনই তার চোখ চলে যায় কাপড়ের ভাঁজে লুকিয়ে রাখা ফোনটার দিকে। স্ক্রিন নিভে গেছে কিন্তু ক্যামেরা চলছে। কাপড় খুলতে গিয়ে খুব সাবধানে ভিডিও অন করে রেখেছিল আনন্দী। তার বুকের ভেতর ধুকপুক শব্দ আরও বেড়ে গেল, কারণ এই মুহূর্তে অভির প্রতিটা শব্দ, প্রতিটা স্পর্শ, প্রতিটি বিকট হাসি, সব কিছু বন্দি হয়ে যাচ্ছে প্রমাণ হিসেবে। আর হয়তো এই প্রথমবার শিকার হয়ে আনন্দী মনে হলো খেলাটা পুরোপুরি অভির নিয়ন্ত্রণ নেই। অভিকে ধরা এত সহজ নয়, কারণ অভির বিরুদ্ধে তার হাতে কোনো প্রমাণ নেই। আর এই পৃথিবীতে সত্যের চেয়ে প্রমাণের দাম অনেক বেশি। মানুষ যা দেখেনি
তা বিশ্বাস করে না, আর যা বিশ্বাস করে তা নিয়ে বিচার করে না। আনন্দ সেটা খুব ভালো করে জানে, তাই আজ সে নিজেকে ঘৃণা গিলে ফেলেছে, নিজের ভিতর প্রতিবাদকে শিকলে পড়েছে। অভির প্রতিটা অন্যায়, প্রতিটা বিকৃত আচরণের নীরব সম্মতি দেওয়া অভিনয় করেছে, যেন সব কিছু স্বাভাবিক, যেন ভয় পায় না। অথচ ভেতরে ভেতরে সে শুধু একটা সুযোগ করছে, একটা ভয়ঙ্কর মাখা টেক্সট, একটা হুমকি ভরা কল, একটা অসাবধানতার স্বীকারোক্তি, এতটুকুই যথেষ্ট। তাহলে মুখোশের আড়ালে লুকিয়ে থাকা মানুষটাকে প্রকাশ করা যাবে। কিন্তু অভি অদ্ভুতভাবে নিঃশব্দ, না কোনো কল, না কোনো মেসেজ, না কোনো চাপ সৃষ্টি করার চেষ্টা, সে যেন হাওয়ায় মিলিয়ে গেছে। এই নীরবতা আনন্দকে আরও বেশি অস্থির করে তুলছিল, কারণ ভয়ঙ্কর মানুষগুলো চিৎকার করে না, তার চুপচাপ অপেক্ষা করে, ঠিক শিকারির মতো। তাই আজ যখন আচমকা অভি তার সামনে এসে দাঁড়ালো, আনন্দের বুকের ভেতরটা কেঁপে উঠল। লোকটা যেন কোথাও ছিল না এতদিন, অথচ আজ একেবারে হঠাৎ করে অন্ধকার রাস্তার মোড়ে কিংবা ভিড়ের মাঝখানে দাঁড়িয়ে পড়া কোনো দুঃস্বপ্নের মতো উধাও হলো সে। ঠোঁটের কোণে সে পরিচিত আধা হাসি, চোখে অদ্ভুত স্থিরতা। কেন যেন সব জানে, আনন্দে কি ভাবছে, কি লুকাচ্ছে। আনন্দের আঙ্গুলের অজান্তে ফোনের দিকে গেল, বুকের ভিতরে ধুকপুক শব্দ হলো, তবু মুখে কিছু প্রকাশ করলো না, কারণ এই খেলায় ভয় দেখানো যাবে না, ভয় দেখালে হেরে যাবে। অভির আঙ্গুলগুলো যখন ধীরে ধীরে নিষিদ্ধ সীমানা অতিক্রম করতে থাকে, ঠিক তখনই আনন্দের ভেতরে কোথাও একটা বদ্ধ দরজা হঠাৎ খুলে যায়। স্মৃতিগুলো কখনো কখনো খুব নিষ্ঠুর হয়, মানুষ যতই ভুলে থাকতে চায়, ঠিক সবচেয়ে দুর্বল মুহূর্তে তারা ফিরে আসে, সেই দিনের মতো। রেহমানদের বাড়ির সঙ্গে দুর্ঘটনা, তারপর হাসপাতালের আলো, ওষুধের গন্ধ আর অবশ হয়ে থাকা। ফেরার পথে গাড়ির ভেতরে অদ্ভুত এক নীরবতা ছিল, যে দুজন মানুষ নেই, পাশাপাশি হাঁটছিল দুটো ক্লান্ত ছায়া। রাস্তার সোডিয়াম বাতির আলোয় বারবার কাছে পড়ে মিলিয়ে যাচ্ছিল, আর সেই আলো অন্ধকারের মাঝে হঠাৎ আনন্দের চোখ বেয়ে পানি গড়িয়ে পড়তে শুরু করছিল। প্রথমে সে শব্দহীন কাঁদছিল, তারপর নিঃশ্বাস ভারী উঠছিল। রেহমান স্টিয়ারিং থেকে চোখ সরিয়ে তাকায় আনন্দের দিকে। কিছুক্ষণ চুপ থেকে গাড়িটা রাস্তার পাশে থামিয়ে দেয় সে। কাঁদছো কেন? আনন্দে তাড়াতাড়ি চোখ ফিরিয়ে নেয়, জানলার বাইরে তাকিয়ে শুকনো গলায় বলে, এমনি। রেহমানের ভুরু কুঁচকে যায়, চোখ দুটো হঠাৎ তীক্ষ্ণ হয়। আবার মিথ্যে বলছে স্টুপিড। ধমকটা খুব জোরে ছিল, কিন্তু আনন্দের ভেতরে জমে থাকা বাঁধটা ভাঙার জন্য যথেষ্ট। সে হঠাৎই আরো জোরে কেঁদে উঠছিল, বুক কেঁপে কেঁপে উঠছিল তার, যেন এতদিনে আটকে রাখা সব শব্দ একসাথে বেরিয়ে আসতে চেয়েছে। রহমান কিছুক্ষণ চুপ করে তাকিয়ে থাকে, তারপর ড্যাশবোর্ড থেকে পানির বোতল নিয়ে তার দিকে এগিয়ে দেয়। সত্যিটা না বলা পর্যন্ত বাড়ি যাওয়ার কথা ভুলে যাও। গাড়ির ভিতরে আবার নীরবতা নেমে আসে, শুধু আনন্দের ভাঙ্গা শ্বাসের শব্দ শোনা যাচ্ছিল। অনেকক্ষণ পর সে চোখ বন্ধ করে নেয়, গভীর একটা নিঃশ্বাস নেয়, যেন একটা শব্দ উচ্চারণ করতে তার পুরো শরীরে শক্তি প্রয়োজন হচ্ছে। তারপর খুব ধীরে বলে, আমি ধর্ষিতা। কথাটা শুনে যেন এক মুহূর্তের জন্য থেমে যায়। রেহমানের মুখের রং বদলায়, চোয়াল শক্ত হয়ে উঠে আসে, তার হাতের শিরা স্পষ্ট ফুটে উঠে। পরের মুহূর্তে সে স্টিয়ারিংয়ে সজোরে ঘুঁটি মারে, ধাতব শব্দে আনন্দে কেঁপে ওঠে। আনন্দী। রেহমান কিছু বলছিল না, কিন্তু তার চোখে জমে উঠছিল ভয়ঙ্কর এক রাগ। সেই রাগের ভেতর অসহায়তা ছিল, যেন একজন মানুষ নিজের বিশ্বাস ভেঙে যেতে দেখেছে সামনে দাঁড়িয়ে। আনন্দী থেমে থেমে সব বলতে শুরু করে, 2022 সাল থেকে এই অবধি। প্রতিটি শব্দ যেন তার শরীর ছেড়ে বের হচ্ছিল, প্রতিটি স্মৃতি বলতে গিয়ে তার গলা কেঁপে উঠছিল। সব শোনার পর রেহমান দীর্ঘ সময়ের জন্য চুপ হয়, তারপর নিজস্বর বলে, আইনের উপর একটু ভরসা রাখতে পারতে না? মরতে গেলে কেন? আনন্দে ধীরে ধীরে চোখ তুলে তাকায় তার দিকে, চোখ দুটো কেমন বেজায় লাল ভেজা, কিন্তু ভেতরে জন্মাইছিল তীব্র ক্ষোভ। আপনার আইন আজ আমাকে নোংরা মেয়েদের সঙ্গে এক কাতারে দাঁড় করেছে। ফুঁপিয়ে কেঁদে ওঠে আনন্দী, এরপর আবার বলে, এ কেমন আইন, যেখানে টাকা, যেখানে প্রমাণ থাকার পরেও টাকার কাছে সব হার মানে? আমার মতো কত আনন্দী প্রতিদিন মরে যাচ্ছে, আপনার আইন
কোথায় থাকে, বিচার কোথায়? কেন দোষীকে সমাজ কিছু বলে না? কেন আমাদের মতো মেয়েদের সমাজে ঠাঁই হয় না? এটা কেমন আইন? উলঙ্গ আইন আপনাদের, অন্ধ আইন, টাকার খোর আইন। কথাগুলো সরাসরি গিয়ে আঘাত করছিল রেহমানের অহংকারে। কারণ এই আইন তার কাছে শুধু চাকরি ছিল না, ছিল বিশ্বাস, ছিল নিজের অস্তিত্বের সবচেয়ে শক্ত জায়গা। আর সেই জায়গাতে প্রশ্ন ছুড়ে মারছে একটা অসহায় মেয়ে। রেহমান চোখ নামিয়ে নিল কিছুক্ষণ, যেন নিজের রাগটাকে গিলে ফেলছে। তারপর নিয়ন্ত্রণ করে জিজ্ঞাসা করলো, কে করছে? আনন্দের ঠোঁট কেঁপে উঠল, অনেকটা সাহসে জুগিয়ে বলে উঠল, অভিজাত। নামটা শুনে রেহমানের চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। পুরান ঢাকা, দাদা সাহেবের পালিত ছেলে। আনন্দে ধীরে মাথা নাড়ল। রেহমান চুপ হয়ে যায়। চোখে তখন অদ্ভুত হিসেব, যেন বহু পুরনো কোনো অন্ধকার ফাইল হঠাৎ খুলে গেছে তার মাথার ভিতর। তারপর খুব ধীরে বলে, অভিকে দুনিয়া যেমন জানে সে আসলে ঠিক তার উল্টো। আনন্দে বিভ্রান্ত চোখে তাকিয়ে রাখায়। রেহমান এবার তার দিকে পুরোপুরি ঘুরে বসে নিচু স্বরে বলে, একটা কাজ করতে পারো বর্তমান। অভির স্পর্শগুলো আরও গভীর হতে শুরু করে, পুরো শরীর শক্ত হয়ে যেতে থাকে আনন্দে। ভেতর ভেতর চিৎকার করে উঠছিল প্রতির স্নেহ। তবু সে নিজেকে থামালো। এখন পিছিয়ে গেলে চলবে না, আর সব ভয় পেলে শেষ। ঠিক তখনই হঠাৎ অভি থেমে যায়। কয়েক সেকেন্ড নীরবে তাকিয়ে রইল আনন্দের চোখের দিকে। তারপর আচমকা খুব নিচু স্বরে হেসে উঠল। সে হাসি শুনে আনন্দে বুকের ভেতর কেমন ঠান্ডা হয়ে গেল। বোকাচন্দ্র। অভির আঙ্গুলগুলো আনন্দের ঠোঁটে চারপাশে বিচরণ করতে শুরু করলো। তোর শরীরে কয়টা তিলেছে সেই হিসাবও আমার কাছে আছে। সে আরও একটু ঝুঁকে আসে আনন্দের দিকে, চোখ দুটো ভয়ঙ্কর স্থির। আর তুই প্ল্যান করবি আর আমি টের পাবো না? মুহূর্তে আনন্দের শরীর থেকে যেন সব রক্ত সরে যায়। তার চোখে হঠাৎ ফোনটার দিকে চলে যায়, খুব ক্ষণিকের জন্য, কিন্তু সে এক ঝলকে যথেষ্ট। অভি ঠোঁটের কোণে হাসি এবার ধীরে ধীরে আরও চওড়া হতে থাকে। সেটা কোনো মানুষের হাসি ছিল না, ছিল শিকারির হাসি। সে অনেক আগে থেকে ফাঁদ বুঝে ফেলেছে, কিন্তু ইচ্ছে করছে শিকারিটিকে পালানোর ভান করতে দিচ্ছিল। আনন্দের গলা শুকিয়ে আসে। এমন কাপড়ের ভাঁজে ফোন লুকিয়ে রাখলে ভিডিও হইব? মুহূর্তে আনন্দের মুখের নকশা বদলে যায়। চোখ দুটো বিস্ফোরিত, ঠোঁট কাঁপছে রাগে আর অপমানে। আর ঠিক তার সামনে দাঁড়িয়ে অভি হো হো করে হাসতে থাকে। সে হাসির শব্দ যেন দেওয়ালে দেওয়ালে ধাক্কা খায়, আরও ভয়ঙ্কর হয়ে ওঠে। আনন্দের বুকটা মোচড় দিয়ে ওঠে, চোখ ঝাপসা হয়েছে পানিতে। সে আর নিজেকে সামলাতে পারে না, কাঁপতে কাঁপতে কেঁদে ওঠে, তোর মতো জানোয়ারের জাহান্নামও ঠাঁই হবে না। তোর কষ্টে বুকটা ফাইটে যাইতেছে রে, আয় গলা ধরে কান্দি। অভি হাসিগুলো আনন্দের কানে বজ্রপাতের মতো আছড়ে পড়তে থাকে। প্রতিটি শব্দ যেন তার ভেতরটা কাঁপিয়ে দিচ্ছে। হাতে ধরা ফোনটা ঘুরিয়ে ফিরিয়ে দেখে অভি ঠোঁট বাঁকায়, ক্যামেরা ভালো না, আমাকে বলতি ভালো ফোন কিনে দিতাম। আনন্দের চোখ লাল হয়ে ওঠে, আপনি একটা জানোয়ার। অভি বিন্দুমাত্র রাগ হলো না, বরং অদ্ভুত শান্ত গেলে বলে, কোনো সন্দেহ নেই। মাঝে মাঝে ভাবি কতটা খারাপ লোক হলে আমার মতো লোকের পাল্লায় পড়তে হলো তোকে। কথাগুলো শুনে আনন্দের বুকটা আরও ভারী হয়েছে। সে আর কিছু বলতে পারে না, শুধু নিঃশব্দে কাঁদতে থাকে। চোখের পানি গড়িয়ে পড়ছে একের পর এক। অভি বিরক্ত ভান করে মাথা নেয়, যা বল, এখনো কিছু করলামই না, তার আগে কান্দোস কেন? আনন্দী কাঁপা গলায় বলে, কাঁদছি নিজের ভাগ্যের উপর। ভাগ্য কতটা খারাপ হলে একটা জানোয়ারকে সহ্য করতে হয়। কয়েক সেকেন্ড চুপ থাকে অভি, তারপর হঠাৎ করে মিথ্যে মমতা মাখানো স্বরে বলে, আহা গো সোনা আমার, আসো কোলে নিই। অভি একের পর এক তাচ্ছিল্য ভরা কথা শুনে নীরবে সহ্য করে যেতে থাকে আনন্দী। তার ননসেন্স মন্তব্যগুলো ধীরে ধীরে সব সীমা ছড়িয়ে যাচ্ছিল। আনন্দী তেতে উঠলে, কী চাই আপনার অভি? আনন্দের গলায় ছিল তীব্র বিরক্তি আর ঘৃণার মিশ্রিত। প্রতিটি শব্দ যেন ভেতর থেকে জ্বলে উঠছিল, তার মনের গভীরে জমে থাকা ক্ষোভের প্রতিফলন। তার কণ্ঠস্বর কম্পিত না হলে চোখে ছিল এক অস্বস্তিকর আগুন, যেন এক কথায় সে পুরো অবস্থাকে ধ্বংস করে দিবে। এটা ছিল সহ্য করার সীমানার শেষ প্রান্তে দাঁড়ানো এক মানুষের প্রশ্ন। আনন্দের কথা শুনে অভি হেসে উঠল। তার চোখের কোণে এক অদ্ভুত ঝিলিক খেলে গেল, যেখানে মানবিক কোনো আবেগ ছিল না। সে যেন কোনো এক নাটকের মঞ্চে দাঁড়িয়ে দর্শকের দিকে তাকিয়ে হাসছে,
কিন্তু তার মনের ভেতরে কিচ্ছু নেই, শুধু একটা খালি বিকৃত আত্মতৃপ্তি। আনন্দের মুখটা বরাবর নিজের মুখে নিয়ে অভি বলে তোমার দেহ। কথাটা বলে আবার হেসে উঠল সে। এই হাসিতে ছিল ভয়ঙ্কর এক খেলা, যেন ভয় দেখানো তার কাছে কোনো মজার বিষয়। আনন্দের শরীরটা সেই মুহূর্তে যেন বরফ হয়ে গেল, তার বুকের ভেতরটা ধুকপুক করতে লাগলো। কিন্তু সে নিজেকে সামলানোর চেষ্টা করলো। এই হাসিটা আর সহ্য করতে পারল না আনন্দী। তার ভেতরে জমে থাকা সব রূঢ়তা, সব ঘৃণা তখন একত্রিত হয়ে একটা হঠাৎ বিস্ফোরণ ঘটল। হঠাৎ করে সে অভির মুখের উপর থুতু ছুঁড়ে মারে। মুহূর্তে থেমে যায় অভি। চোখ বন্ধ করে কয়েক সেকেন্ড স্থির আনন্দের মুখটা সামনে বসে থাকে। বাতাসে যেন একটা অদৃশ্য ভারী ভাব নেমে আসে। তারপর ধীরে ধীরে হাত দিয়ে মুখ মুছে নেয়। তার চোয়াল শক্ত হয়ে ওঠে, কিন্তু আশ্চর্য গলায় এখনো সে ঠান্ডা সুর। দিন দিন ভালোই উন্নতি হইতেছে রে তোর শেখের বেটি। সে ধীরে ধীরে উঠে দাঁড়ায়, মুন্ডুটা কোমরে শক্ত করে বেঁধে নেয়। প্রতিটি নড়াচড়া একটা গম্ভীর আত্মবিশ্বাস। তারপর দরজার দিকে এগিয়ে আবার থেমে যায়, ঘাড় ঘুরিয়ে আনন্দের দিকে তাকায়, ঠোঁট বাঁকায় একটা বিকৃত হাসি দিয়ে। চল, দেখা হইব কাল। যা পুরস্কার দিলি তার রিটার্ন গিফট তো দিতে হইব নাকি? আনন্দের বুকের ভিতরটা মোচড় দিয়ে ওঠে, কিন্তু সে চোখ নামায় না। তার চোখে এখন একটা জেদ, যেন আরও বেশি নিজেকে সামলাচ্ছে। তার শরীর কাঁপছে, কিন্তু সে চুপচাপ বসে আছে। অভি, ও নিচু স্বরে বলে, বালিকা, আমি তোমার বমি বমি ভাবের কারণ হতে চাই। কথাটা বলে বিকৃত হেসে ওঠে সে। সে হাসিতে ছিল একটা অস্বস্তিকর আত্মতৃপ্তি। আনন্দের চোখ বন্ধ করে ফেলে এক মুহূর্তের জন্য। তারপর দাঁতে দাঁত চিপে বলে, আপনাকে দেখলেই এমনিতে আমার বমি আসে। কথা শুনে অভির চোখের কোণে অদ্ভুত এক ঝিলিক খেলে যায়, যেন অপমানে সে সুখ নামক বস্তুটি খুঁজে পায়। তার মনে হলো এই গল্প এখন থেকে আরও মজার হবে। রুমের ভিতরে যেন অদৃশ্য ভোল্টেজ বৃদ্ধি পায়। দুজনের মধ্যে থাকা সুতোটা এখন খুব সরু, যে কোনো মুহূর্তে ছিঁড়ে যেতে পারে। দরজার বাইরে গিয়ে আবারও থামে অভি। অন্ধকারে ছাদের দিকে পা বাড়িয়ে হঠাৎ পেছনে না থেকে বলে ওঠে, খেলা হবে। তারপর ধীরে ধীরে অদৃশ্য হয়ে যায় সে। দরজা বন্ধ হওয়ার শব্দে পুরো ঘরটাকে আরো ভারী করে তোলে। আনন্দে কিছুক্ষণ স্থির হয়ে বসে থাকে। অভি শেষ কথাটার মানে বুঝতে পারে না সে, কিন্তু বুকের ভেতরটা অকারণে একটা আতঙ্ক জমতে শুরু করে। অভির প্রতিটি কথা, প্রতিটি হাসির পেছনে যেন অন্য কোনো ফাঁদ লুকিয়ে থাকে। তার হাড় কাঁপতে থাকে। হঠাৎ মনে পড়ে ফোনটার কথা, রেকর্ড হলো না, কিছু প্রমাণও হিসেবে রইল না। এক মুহূর্তে যেন সমস্ত আশা ভেঙে চুরমার হয়ে যায় আনন্দের। এতক্ষণে যে সাহস নিয়ে দাঁড়িয়েছিল সেটা ধীরে ধীরে নিঃশেষ হয়ে আসে। তাহলে কি সত্যি সব আশা শেষ? বাকি মেয়েদের মতো তার জীবন কি অন্ধকারে ডুবে যায়? কেউ কি কোনো একদিন জানতে পারবে না এই মানুষটার আসল মুখ? আনন্দের নিঃশ্বাস ভারী হয়ে ওঠে, চোখ বেয়ে নীরবে পানি গড়িয়ে পড়ে। এই লড়াইটার কি কোনো শেষ নেই, নাকি এটাই সমাপ্তি? পুরান ঢাকা। নিজের গ্যারেজে ঢুকে পুরোই বদলে যায় অভি। কয়েক মিনিট আগে সেই বিকৃত হাসি, উস্কানিমাখা আচরণে মানুষটিকে আর খুঁজে পাওয়া যায় না। এখন সে ঠান্ডা মাথার হিসেবে। গ্যারেজের ভিতরে আধো অন্ধকার। এক কোণে ছড়িয়ে ছিটিয়ে আছে গাড়ির যন্ত্রাংশ, তেলের ক্যান, মরীচিকা ধরা টুলবক্স। বাইরে দেখলে মনে হবে সাধারণ একটা ওয়ার্কশপ মনে হবে, কিন্তু এই জায়গায় অভির আসল ঘাঁটি। লোহার টেবিলের সামনে বসে ধীরে ধীরে একটা ফাইল খুলে সে, চোখ স্থির। মাথার ভিতর তখন শুধু হিসাব, আজ বড় চালান নামবে, ভুল করার সুযোগ নেই। জগতে অভি ভয়ঙ্কর নাম, অথচ আশ্চর্যের বিষয় আজ পর্যন্ত কোনো পুলিশ চুল ছুঁতে পারেনি। পুলিশ, গোয়েন্দা, প্রতিদ্বন্দ্বী সবার চোখের সামনে দিয়ে সে কাজ করে গেছে বছরের পর বছর। কোথা থেকে মাল আসে, কোথায় যায়, কিভাবে যায়, কেউ জানে না। সবচেয়ে ভয়ঙ্কর রহস্য হলো তার পরিবহন কৌশল। শহরে এতগুলো চেকপোস্ট, তল্লাশি, নজরদারি থাকার পরও কীভাবে যে প্রতিবার মাল পার করে দেয়, এটা আজও ধাঁধা হয়ে গেছে সবার কাছে। অভি ঠান্ডা চোখে টেবিলের ছড়িয়ে থাকা ম্যাপের দিকে তাকিয়ে রাখে। তারপর ধীরে ধীরে ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে।
যেখানে দেখিবি ছাই উইরা দেখো তাই, পাইলে পাইতে পারো অমূল্য রতন। অভির হেয়ালি পূর্ণ কথার আগামাথা কিছুই বুঝল না নোবেল। হাত পাখা দিয়ে বাতাস করতে করতে দুহাতখানা প্রায় জড়বস্তু হয়ে গেছে। কোনো অনুভূতি নেই, শুধু ঘুরছেই তো ঘুরছে। পাশ থেকে মামুন এবং ঘাতক সুমন কবিরকে ইশারা করল, কারণ একমাত্র কবিই রয়েছে যার উল্টোপাল্টা গান আর কবিতা আবৃত্তির ফলে অভি মাঝে মধ্যে হাসে। কিন্তু মজার বিষয় হলো কবি ইশারা বোঝে না, সে বারবার গায়ে পড়া লোক, তাই তাকে হাফ লেডিসও ডাকে সকলেই। মাঝখান থেকে ডিজে শহীদুল্লাহ বলে ওঠে, ভাই অনুমতি দিলে একটা কথা কইতাম। অভি হাত দিয়ে ইশারা করে। ডিজে শহীদুল্লাহ সাহসযোগিতা করবে, ভাই আপনার মনে হয় না আপনার ঘরটা কেমন ফাঁকা ফাঁকা? কেন, ফার্নিচার কি কম পড়ছে? ভাই ওইটা কই নেই, তাহলে বিয়ে শাদি। বাকি কথাটা শেষ করার আগে টেবিলে থাকা পানির বোতল ছুঁড়ে মারে অভি ডিজে শহীদুল্লাহর ওপর। সে ভিজে একাকার। মাথায় গরম উঠছে তোর, পানি ঢাল মদনা। কিন্তু ভাই একটা ভাবিসাব। অভি ঘাতক সুমনের দিকে তাকিয়ে তাকে ইশারা করে, অর্থাৎ শহীদুল্লাহ এখন পচা ট্রেনে ডুবাতে হবে। অভির ইশারায় মাফিক ঘাতক সুমন শহীদুল্লাহকে ধরতে চলে যায়, কিন্তু কাজের কাজ কিছু হয় না। এর আগে শহীদুল্লাহ পালিয়ে যায়, একদম রাতের আধারে মিশে যায়। অভি একটু কাজে মনোযোগ দিবে, ঠিক সেই মুহূর্তে নোবেল জানায় শহরের রাস্তায় বিশাল চেকপোস্ট বসবে কাল। এর নেপথ্যে রয়েছে রেহমান, যাকে অভি রেহমান ডাকাত বলেও ডাকে। কয়েক মাস আগে হিন্দিতে একটা মুভির নাম বেরোয় ধুরন্ধর, সেখানে একটা চরিত্রের নাম থাকে রেহমান ডাকাত। চরিত্রটি অভির বেশ পছন্দ হয়, কিন্তু নামটা হয় না, কারণ রেহমান এই নামটা তার সাথে ভালো রলাইয়ে নেমেছে, একদম অভির সতীনের মতো। অভি যেখানে রেহমান সেখানে। কিন্তু মজার বিষয় হলো আজ অব্দি রেহমান অভিকে হাতে নাতে ধরতে পারেনি। বেশ অনেকক্ষণ চুপ থাকার পর অভি বলে ওঠে, তল্লাশি কয়টা থেকে শুরু? রাত থেকে ভাই। অভি হালকা হাসে, তারপর সিগারেটে আগুন জ্বালাতে জ্বালাতে বলে, ওইটা তো ফাঁদ। দেখ তো, থাইকা শুরু কর। বুঝলাম না ভাই। এইটারে বলে দাবার উল্টো চাল। রাতের কথা কইছে মানে আজ সবাইরে সতর্ক করলো, সব মাল নিয়া আজ রাতে বের হইতে হবো। যারা আজ বের হইব ইন্নালিল্লাহ হইব, আর না বের হইলে ভাই তাতে ইন্নালিল্লাহ। এখন করণীয় কি ভাই? অভি কিছুক্ষণ চুপ থেকে উঠে দাঁড়ায়, তারপর আনমোড়া হয়ে শরীরের অলসতা কাচিয়ে খিচুনি খাইতে চাইতে রে সবজি আনা। দুদিন পর দেখতে দেখতে প্রায় দুটো দিন কেটে যায়। আনন্দী এখন অনেকটা সুস্থ, অন্তত বাইরে থেকে দেখলে তাই মনে হয়। ভেতরের ক্লান্তি, ভয় আর অস্বস্তিগুলো সে জোরে করে চাপা দিয়েছে। পরীক্ষা পিছিয়েছে ঠিকই, কিন্তু বাতিল তো হয়নি। কোনো না কোনো দিন পরীক্ষা তো হবে, তাই আবার কোচিং শুরু করে দেয় আনন্দী। বন্ধুদের কাছ থেকে টাইম টেবিল জেনে নিয়ে নিয়মিত ক্লাসে যেতে থাকে। দুপুরের থেকে বিকাল পর্যন্ত বেশ মনোযোগ দিয়ে ক্লাস করেছে। কয়েক ঘন্টার জন্য হলো বইয়ের ভিতরে ডুবতে পারলেও মাথার ভিতরে দুঃস্বপ্নগুলো একটু শান্ত হয়। কিন্তু সেদিন সমস্যা হলো ফেরার পথে। ক্লাস শেষ করে বাইরে বেরিয়ে দেখে একটা রিকশাও নেই। রাস্তার পরিবেশ অদ্ভুত থমথমে, একটু পরপর পুলিশি চেকপোস্ট। গাড়ি থামিয়ে তল্লাশি চলছে, মনে হয় শহরে বড় কিছু ঘটেছে। আনন্দে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে কোনো যানবাহন না পেয়ে হাঁটতে ভাবলো একটু সামনে গেলে হয়তো রিক্সা পাওয়া যাবে। কিন্তু কষ্টের বিষয়টা হলো এদিকে রাস্তা একদম ফাঁকা, কোনো চেকপোস্ট নেই আর যানবাহন নেই। একটু ভিআইপি এলাকার মধ্যে পড়ে, তাই হয়তো এখানে এতটা নিরাপদ। তার উপর দাদা সাহেবের দাপট রয়েছে, চেকপোস্ট বসলেও আর কি হতো, সেই লাউ সেই কদু। সেই অপকর্ম মন্ত্রীরা জড়িত, সেই অপকর্মের সমাপ্তি নেই। এগুলো শুধু সিনেমাতে সমাপ্তি ঘটে, বাস্তবে যার জোর যার মুলুক তার। ধীরে ধীরে রাস্তা থেকে এগোতে থাকে আনন্দী। বিকেলের আলোয় তখন ফিকে হয়ে এসছে, চারপাশে অদ্ভুত এক চাপা উত্তেজনা। আজ এতটা শূন্য কেন রাস্তাটা, কেমন খাকা করছে এই শূন্যতা। হাজারটা প্রশ্ন মাথায় চলতে থাকে আনন্দে। ঠিক তখনই হঠাৎ পেছন থেকে কেউ শক্ত করে তার কাঁধ চেপে ধরে। আনন্দী পুরো শরীর কেঁপে উঠলে, বুকের ভিতর ধক করে ওঠে আতঙ্ক। সে ঘুরে তাকানোর আগে কানের কাছে নিচু পরিচিত কণ্ঠস্বর ভেসে আসে,
আমারও বউ নেই, তোরও জামাই নেই, চলো আমরা সংসার কইরে খাই। কাঁধে হাত পড়তেই তড়িৎ গতিতে পিছনে তাকা আনন্দী, আর তাকিয়ে বুকের ভেতরটা হিম হয়ে যায়। মুখে সেই চেনা হালকা হাসি, চোখে অদ্ভুত নির্লিপ্ত, যেন কিছুই হয়নি, যেন তাদের মাঝে কোনো ভয় ঘৃণার সম্পর্ক, আতঙ্কের সম্পর্ক নেই। অভি স্বাভাবিক ভঙ্গিতেই আনন্দের এই ঘাড়ের পেছনে হাত রেখে তাকে নিজের বুকের কাছে টেনে নেয়। তারপর ধীরে ধীরে হাঁটতে শুরু করে। দূর থেকে দেখলে মনে হবে তার খুব কাছের, হয়তো ছোটবেলার বন্ধু, হয়তো বহুদিনের সম্পর্কে এমনভাবে হাঁটছে যেন ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছে দুজনে। যেন এই স্পর্শে আনন্দী কোনো অস্বস্তিকর থাকার কথা নেই। এক ঝটকায় নিজের কাঁধ থেকে অভির হাত সরিয়ে দেয় আনন্দী। তার চোখে তখন স্পষ্ট ঘৃণা আর বিরক্তি। একবার পিছনে না থেকে দ্রুত পায়ে হাঁটতে শুরু করে। স্যান্ডেলের শব্দগুলো রাস্তায় ঠক ঠক করে বাজতে থাকে, যেন প্রতিটি পদক্ষেপ সে অভি থেকে দূরে সরে যেতে চাইছে। অভি বোম ভোলার মতো দাঁড়িয়ে বলে, বান্দি কামটা করলো কি? চাঁদনি ইগনোর করলো? অভি থামে না। কয়েক সেকেন্ড চুপচাপ দাঁড়িয়ে থেকে ঠোঁটের কোণে হালকা হাসি টেনে আনন্দের পিছনে হাঁটতে শুরু করে। এ বোকাচন্দ্র, ভাব কারে দেখাস? আনন্দের চোয়াল শক্ত হয়ে আসে, দাঁতে দাঁত চেপে বলে, রাস্তার কুকুরকে। অভি এক ভুরু তুলে, তারপর ইচ্ছে করে চারপাশে তাকলো, ডানে বাঁয়ে ফাঁকা রাস্তার দিকে। ঠোঁটের কোণে ধীরে ধীরে একটা বাঁকা হাসি ফুটে উঠল তার। রাস্তায় তো একটা কুত্তাও নেই। সে অলস ভঙ্গিতে বলল, তার কণ্ঠে বিদ্রুপ ছিল, আর সেই বিদ্রুপ যেন আরও বেশি জ্বালিয়ে দিল আনন্দীকে। এক মুহূর্তের জন্য চুপ করে রইল সে। বাতাসে তার ওড়না কোনা হালকা উঠতে শুরু করলো। তারপর খুব ধীরে মুখ তুলল আনন্দী। চোখ দুটো সরাসরি গিয়ে থামলো অভির চোখে। নিজের দিকে তাকিয়ে দেখুন, অভি চোখ দুটো হঠাৎই সরু হয়ে এলো, চোয়াল শক্ত। এক পা এগিয়ে এসে সে নিচু গলে বলল, বহুত হবুত বাড়ছস তুই শেখের বেটি। কথাটার মধ্যে ছিল স্পষ্ট হুমকি। চারপাশে বাতাস যেন আরো ভারী হয়ে গেল। দূর চলন্ত গাড়ির শব্দ থাকলেও এই মুহূর্তে দুজনের মাঝখানে উত্তেজনাটা বেশি স্পষ্ট। আনন্দ ধীরে ধীরে মাথা তুলল। ভয় পাওয়ার বদলে তার ঠোঁটের কোণে ফুটে উঠল মৃদু তাচ্ছিল্য হাসি। সত্যটার কথা শুনতে না পারলেও রাগ হওয়াটা স্বাভাবিক। সে শান্ত স্বরে বলল, অভির আঙ্গুলের মুষ্টিবদ্ধ হয়ে উঠল, চোখে সেই চেনা আগুন। কিন্তু আনন্দী এবারও এক চুলো পিছল না। রাস্তার হলদেটে আলোয় তাকে অদ্ভুত দৃঢ় লাগছিল, যেন ঝড়ের মাঝেও সোজা দাঁড়িয়ে থাকার কোনো গাছ। তোর জন্য একটা গিফট আছে শিখের বেটি। কথাটা বলে অভি আচমকা আনন্দের কবজি চেপে ধরল। এতটাই হঠাৎ আনন্দী প্রথম কয়েক সেকেন্ড বুঝতে পারল না। তারপর হঠাৎ অভি তাকে টেনে সামনে এগোতে শুরু করলো। তখন তার বুকের ভেতরটা ধক করে উঠল। বিকেলের বাতাসের ধুলো আর পেট্রোলের গন্ধে মিশে আছে। রাস্তার ল্যাম্পপোস্টগুলোর আলো ফাঁকা রাস্তায় লম্বা ছায়া গেছে। অভি হাতের চাপ ক্রমশ শক্ত হচ্ছে, যেন সে এক মুহূর্তের জন্য আনন্দীকে ছাড়ার ইচ্ছা রাখে না। শুরুতে আনন্দীর মাথায় এসেছিল চিৎকার করার কথা, গলা ফাটিয়ে সাহায্য চাইবে, কিন্তু পর মুহূর্তে সেই ভাবনা মিলিয়ে গেল। এই নির্জন রাস্তায় চিৎকার করে মানে শুধু নিজের শক্তি খরচ করা, কেউ আসবে না, কেউ শুনলেও শুনবে না। তাই নিজেকে শান্ত রাখার চেষ্টা করে নিচু গলায় জিজ্ঞাসা করলো, কোথায় যাচ্ছি আমরা? অভি থামল না। হাঁটতে হাঁটতে শান্তাস্বর বলল, কাল মুখে থুতু দিলি, একটা রিটার্ন গিফট তো তোর পাও না না? আনন্দে ভুরু কুঁচকে গেল। মানে? কোনো উত্তর দিল না অভি। বাইকের কাছে পৌঁছে সে আনন্দকে প্রায় জোর করে বসালো, তারপর নিজেও কালো জ্যাকেটটা খুলে নিল। আনন্দে কিছু বুঝে ওঠার আগে সেই জ্যাকেট পাকিয়ে দুজনে কোমরে চারপাশে শক্ত করে বেঁধে ফেললো। আনন্দ হতভম্ব হয়ে তাকালো। কি করছেন অভি? অভি বাইকের হ্যান্ডেলে হাত রেখে নির্বিকার বলল, আপাতত কিছু না, করলে দেখবি। মানে? ইঞ্জিন স্টার্ট দিতে দিতে অভি হালকা হাসলো। মানে কাকের মাথা ব্যাঙের ঠ্যাং। তার গলায় এমন উদাসীনতা ছিল যেন পুরো ব্যাপারটা তার কাছে নিছক খেলা। আনন্দী কথা আর কানে তুলল না। বাইকটা গর্জন তুলে ছুটে গেল রাতের ফাঁকা রাস্তায়। শহরের বড় রাস্তা এড়িয়ে অভি একটার পর একটা সরু গলিতে ঢুকলো। কোথাও আধো অন্ধকার,
কোথাও ঝুলে থাকা সাইনবোর্ড, কোথাও ড্রেনের গন্ধ, মিশে থাকা স্যাঁতস্যাঁতে বাতাস। দূরে দূরে পুলিশের চেকপোস্টে লাল নীল আলো দেখা যাচ্ছে, কিন্তু অভি যেন আগেভাগে জানে কোন রাস্তায় এড়িয়ে যেতে হবে। তার মধ্যে অদ্ভুত এক দক্ষতা। শহরে এমন সব অলিগলি সে চেনে, যেগুলোর অস্তিত্ব বেশিরভাগ মানুষ জানে না। যেন এই অন্ধকারের শহরটার ভেতরে আরেকটা গোপন শহর আছে, আর অভি সেই শহরের প্রতিটি পথ মুখস্থ। আনন্দে চুপচাপ বসে রইল। বাইকের গতির সঙ্গে তার চুলগুলো উঠছে, বুকের ভেতর অস্বস্তি জমে উঠছে ধীরে ধীরে, কারণ সে বুঝতে পারছে অভি তাকে ঠিক কোথায় নিয়ে যাচ্ছে। আর তার থেকে ভয়ঙ্কর ব্যাপার হলো, অভির চোখে এই মুহূর্তে কোনো রাগ নেই। কিছুক্ষণ পর অভি বাইকটা শহরের পরিচিত আলোভিত ছেড়ে আরও ভিতরের দিকে নিতে শুরু করলো। রাস্তা ধীরে ধীরে সরু হয়ে আসছে। পুরনো গা ঘেঁষাঘেঁষি করে দাঁড়িয়ে থাকা ভবনগুলো মাথার উপর ঝুঁকে আছে যেন। কোথাও দেওয়ালের প্লাস্টাররা খসে পড়ছে, কোথাও আধভাঙা বারান্দা থেকে লালচে আলো ঝুলে পড়ছে নিচে। বাতাসের গন্ধ বদলে গেছে। সিগারেটের ধোঁয়া, সস্তা আতরের তীব্র গন্ধ আর পুরনো স্যাঁতসেঁতে দেওয়ালের গন্ধে মিশে একটা ভারী আবহ তৈরি করছে। বাইকটা একটা গলির ভিতরে ঢুকতে আনন্দের বুকের ভিতরটা হঠাৎ কেঁপে উঠল। রাস্তার দুই ধারে দাঁড়িয়ে থাকা মেয়েগুলোর দিকে তাকিয়ে তার গলা শুকিয়ে গেল। তার ঠোঁটে গাঢ় লিপস্টিক, কারো চোখে অতিরিক্ত কাজল, কেউ বা অদ্ভুত হাসি ভঙ্গিতে হেসে ডাকতেছে পথচারীতে। তাদের হাসির মধ্যে ক্লান্তি আছে, চোখের ভিতরে জমে আছে বহু রাতের না বলা গল্প। এই মুহূর্তে আনন্দে বুঝে গেল এটা জায়গাটা কি। পল্লী। তার আঙুলগুলো অজান্তে শক্ত হয়ে চেপে ধরল বাইকের সিট। শরীরের ভিতরে অস্বস্তির ঢেউ বয়ে গেল। এই জায়গাটা ভালো মানুষ আসে না, এই সমাজ বলে। অথচ যারা আসে তাদের অনেকে আবার সেই তথাকথিত ভালো পরিবারের সন্তান। দিনের আলোয় ভদ্রতার মুখোশ পরে থাকা মানুষগুলো রাত নামলে এই অন্ধকার গলির পরিচিত মুখ হয়ে ওঠে। বাইকটা ধীরে ধীরে এগিয়ে চলল। চারপাশে দৃষ্টি যেন আনন্দের পায়ে এসে বিঁধছে। তার পাশে বসে আছে অভি, অদ্ভুতভাবে শান্ত, যেন এই অন্ধকারে এই গলি, এই মানুষগুলোকে তার কাছে নতুন কিছু। আমরা এখানে কেন এসেছি অভি? তোরে বিক্রি করতে। অভির কথাগুলো কর্ণে পৌঁছাতে আনন্দের ভেতরটা হঠাৎ কেঁপে উঠল। যেন অচেনা আশঙ্কা নীরবে তার বুকের ভেতর জায়গা করে নেয়। মুহূর্তে চারপাশে সব শব্দ ফিকে হয়ে আসে, শুধু নিজের স্পন্দনটা যেন স্পষ্ট শোনা যায়। বাইক থামার সঙ্গে সঙ্গে সে তড়িঘড়ি করে নিজেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করে। জ্যাকেটের শক্ত বাঁধন থেকে মুক্তি পেতে চায় মরিয়া হয়ে। তার আঙুলগুলো কাঁপতে থাকে, শ্বাস প্রশ্বাস ভারী হয়ে ওঠে। তবুও সে থামে না। কিন্তু বাঁধনটা যেন আজ অস্বাভাবিকভাবে কঠিন, যেন কোনো অদৃশ্য শক্তি তাকে আটকে রেখেছে। বারবার চেষ্টা করে যখন সে মুক্ত হতে পারে না, তখন এক অদ্ভুত অসহায়তা ধীরে ধীরে তাকে গ্রাস করে। মনে হয় শুধু শরীর নয়, কোথাও যেন তার ভেতরের অংশটাকে আটকে গেছে নিঃশব্দে। কিন্তু হঠাৎ করে জ্যাকেটটা খুলে ফেললে হালকা একটা শব্দ হয়, যেন বাঁধন ছিঁড়ে যাওয়ার নিঃশব্দ ঘোষণা। ওই বাইক থেকে নামে না, পুরো শরীর না ঘুরিয়ে শুধু মুখ আর ঘাড় সামান্য কাত করে তাকায় আনন্দের দিকে। সে দৃষ্টি সোজা নয়, কিছুটা আড়াল, কিন্তু খেলার ছলে। চোখের কোণে একরকম নির্লজ্জা হাসি জমে থাকে, যেন পরিস্থিতির ভেতরে থাকা অসুস্থ অস্বস্তিটুকু সে খুব ভালো করে উপভোগ করছে। ঠোঁটের কোণে টান, দৃষ্টি বেপরোয়া, আত্মবিশ্বাস যেন কারো সীমারেখার মানা করা স্বভাবে নেই। রাগ করলাম? অভি ঠাট্টা করা কথাগুলো কানে যেতে আনন্দের পুরো শরীর কেঁপে উঠল, যেন ভয় ধীরে ধীরে তার শিরায় শিরায় ছড়িয়ে পড়ছে। বুকের ভেতর ধুকপুকানি শব্দ এত জোরে হচ্ছিল যেন মনে হচ্ছিল পাশের মানুষগুলো শুনতে পাবে। তার শ্বাস ছোট হয়ে আসছিল, গলা শুকিয়ে যাচ্ছিল। অভি বাইক থেকে নামতে কোনো কথা না বলে শক্ত হাতে আনন্দের কবজি চেপে ধরল, তারপর টেনে নিয়ে যেতে শুরু করলো। সেই টান ছিল ভয়ঙ্কর জোর, ছিল এমন এক কঠোরতা যেন আনন্দীকে আরও অসহায় করে তুলছিল। সে বারবার নিজেকে সারানোর চেষ্টা করছিল, কিন্তু অভিশক্তির কাছে তার প্রতিরোধ একদম দুর্বল হয়ে যাচ্ছিল। আমার হাত ছাড় জানো, আমি যাব না তোর সাথে। খুব জোরে চিৎকার চেঁচামেচি
শুরু করে আনন্দী। আতঙ্কে তার কণ্ঠ ভেঙে আসলো। বাঁচাও, কেউ আছো, আমাকে ছাড়। সে হাত ছাড়ানোর জন্য ছটফট করতে লাগলো, শরীর কাঁপছে, শ্বাস এলোমেলো। চারপাশে অন্ধকার গলিতে তার চিৎকার প্রতিধ্বনির মতো ছড়িয়ে পড়ছে, কিন্তু আশেপাশে মানুষজন যেন অভ্যস্ত, নির্লিপ্ততা তাকিয়ে না দেখার ভান করে আছে। পরক্ষণে অভি থেমে যায়, ধীরে ধীরে মাথা ঘুরে আনন্দের দিকে তাকায়। ঠোঁটে কোনো বিদ্রুপের হাসি ফুটে ওঠে। তারপর ঠান্ডা তাচ্ছিল্য ভরা স্বরে বলে, চিৎকার করিস না বান্দি, তোরে বেচে বাড়ির ছাদ ঠিক করতে হইব আমার। বাড়ির ছাদ ঠিক করার জন্য আপনি আমাকে বেচে দিচ্ছেন? ইয়া, এত টাকার প্রতি লোভ? টাকার জন্য আমি নিজেরাও বিক্রি করতে পারি, আর তুই কোন ক্ষেতের মূলা? আনন্দের হাত শক্ত হয়ে টেনে পুরনো তিনতলা বাড়ির ভেতরে ঢুকে অবি। দরজা ভাঙার কাঠ আর স্যাঁতস্যাঁতে দেওয়াল দেখে প্রথমে দেখাতেই গা শিউরে ওঠে আনন্দে। পুরো বাড়ি জুড়ে এক অদ্ভুত গন্ধ, পুরনো ধোঁয়া, সস্তা আতর আর নোংরা ঘামের মিশ্রণ। শ্বাস নিতে অস্বস্তিকর হতে থাকে। চারপাশে কয়েকজন মেয়ে দাঁড়িয়েছে, কারো চোখে ক্লান্তি, কারো ঠোঁটে জোড়া করে টেনে রাখা হাসি, আর খোলামেলা পোশাক, অস্বাভাবিক আচরণ দেখে আনন্দ চোখ বিস্ফোরিত হয়ে যায়, বুকের ভেতরটা ধক করে ওঠে। এ কোথায় এসেছে? ভয়ে তার পা কাঁপতে শুরু করে। সে একবার পেছনে তাকানোর চেষ্টা করে, কিন্তু অভির শক্ত হাত তাকে টেনে নিয়ে যায়। সিঁড়িগুলো পুরনো, প্রতিটা ধাপে কটকট শব্দ হচ্ছিল। অভি কোনো কথা না বলে তাকে সোজা দোতলায় নিয়ে যায়। করিডোরের শেষে একটা আধখোলা দরজার সামনে এসে থামে। ভেতরে মোটা গড়নের এক মহিলা আরামে বসে পান চিবোচ্ছে, চোখ দুটো তীক্ষ্ণ আর হিসাবি। অভি আনন্দীকে ধাক্কা দিয়ে তার সামনে ফেলে দেয় প্রায়। ভারসাম্য হারিয়ে রাজিয়া বিবির গায়ের উপর গিয়ে পড়ে আনন্দী। রাজিয়া বিবি ধীরে ধীরে আনন্দের থুতনিটা তুলে মুখটা ভালো করে দেখে, তারপর ঠোঁট বাঁকিয়ে তৃপ্তির হাসি দিয়ে বলে ওঠে, খাসাম। কথাটা শুনে আনন্দের শরীর ঠান্ডা হয়ে, সে যেন মুহূর্তে বুঝে যায় সে ভয়ঙ্কর এক ফাঁদে এসে পড়েছে। ওকে বাই রাজিয়া ভুটকি, কিছু খাইয়ে যা চাঁদ বাবা। পিছনে ঘাড় ঘুরিয়ে অভি চারপাশে একবার তাকায়, তারপর তাচ্ছিল্য সে বলে, খাওয়া মাল আমি খাই না, টাটা। চলে যেতে থাকে অভি। অভি, আমাকে নিয়ে যান প্লিজ, আমি এখানে থাকলে মরে যাব। কান্নায় ভেঙে পড়ে অভি। পেছনে ছুটে যায় আনন্দী। তার কণ্ঠে ছিল আতঙ্ক, অসহায়তা আর বাঁচার শেষ আকুতি। সে কাঁপা হাতে অভির বাহু ধরতে চেয়েছিল, কিন্তু অভি একবারও পিছনে তাকালো না, যেন আনন্দের কান্না তার কাছে কোনো শব্দই না। নির্লিপ্ত ভঙ্গিতে ঘর থেকে বেরিয়ে যায় সে। আনন্দী তার পিছনে গিয়ে দৌড়াতে গিয়েছিল, কিন্তু দরজার কাছে দুজন মেয়ে তাকে শক্ত করে চেপে ধরে। আনন্দী ছটফট করতে থাকে, হাত ছাড়ানোর চেষ্টা করতে, কাঁদতে কাঁদতে বলতে থাকে, প্লিজ আমাকে ছাড়ুন, প্লিজ আমাকে যেতে দিন। কিন্তু কারো মুখে কোনো দয়া ছিল না। ঘরের মাঝখানে বসে পান চিবোচ্ছিল রাজিয়া বিবি। ঠোঁটের কোণে বিরক্ত হাসি টেনে সে ধীরে স্বরে বলল, তৈরি করে এরে। কথাটা একটা কথা আনন্দের বুকের ভেতরটা কেঁপে উঠল। তাকে প্রায় টেনে একটা ছোট্ট ঘরে নিয়ে যাওয়া হলো। ঘরটা ভ্যাপসা গন্ধ, স্যাঁতস্যাঁতে দেওয়াল আর হলদে ম্লান আলো। বিছানার উপর কিছু উগ্র পোশাক ছুঁড়ে ফেলে মেয়েগুলো বলল, এগুলো পরে নি। তারপর বাইরে থেকে দরজা বন্ধ করে দিল। দুমদাম করে দরজায় করাঘাত করতে থেকে আনন্দে, খুলুন প্লিজ খুলুন, আমি এখানে থাকবো না। তারপর চিৎকার করে কান্নায় ভেঙে যায়। বাইক থেকে বাইরে থেকে কোনো সাড়া শব্দ আসে না। একসময় ক্লান্ত হয়ে দরজার পাশে বসে পড়ে, নিঃশ্বাস কাঁপছে, চোখে ভ্যাপসা হয়ে এসছে কান্নায়। মাথার ভেতরে একটাই চিন্তা ঘুরছে, এখান থেকে বের হতে না পারলে সব শেষ। ঠিক তখনই তার চোখে পড়ে কোনায় পড়ে থাকা স্কুল ব্যাগটার দিকে। মুহূর্তের মধ্যে ডুবে যাওয়া যাওয়া মানুষটা একটা খড়কুটো পেয়ে যায়। তাড়াহুড়ো করে ব্যাগ খুলে ফোন বের করে আনন্দী। তার হাতটা এতটাই কাঁপছিল যে ঠিকমতো স্ক্রিনে চাপ দিতে পারছিল না। প্রথমে বাবাকে কল দেয়, কয়েকবার রিং হতে কেউ ধরে না। চোখ বেয়ে পানি গড়ি পড়ে আনন্দী। বাবা প্লিজ ফোনটা ধরো, একবার ধরো। কয়েকবার চেষ্টা করার পর উত্তর পায় না সে। তারপর মায়ের নাম্বারে কল দেয়।
ওপাশ থেকে ফোন ধরেন মা। হ্যালো আনন্দি। মায়ের কণ্ঠ শুনে আনন্দে হাউমাউ করে কেঁদে দেয়, কিন্তু নেটওয়ার্ক সমস্যা থাকায় তার কথাগুলো ভেঙে ভেঙে যায়। মা, বাঁচা। লাইন কেটে যায়। মুহূর্তের মধ্যেই যেন পৃথিবীটা থেমে যায় আনন্দের। তার হাত পা ফোন পড়ে যাচ্ছিল, পুরো শরীর ঠান্ডা হয়ে এসেছিল ধীরে ধীরে। মনে হচ্ছিল সত্যি এবার কেউ তাকে বাঁচাতে পারবে না। হঠাৎ তার মনে পড়ে যায় রেহমানের কথা। কাপা হাতে দ্রুত রেহমানের হোয়াটসঅ্যাপে নিজের লাইভ লোকেশন পাঠিয়ে দেয়, তারপরে এক এক পর এক কল করে। সেই সময় শহরের মূল সড়কে চেকপোস্টে ডিউটিতে ছিল। রাতভর গাড়ি থামিয়ে তল্লাশি চালায়। চারপাশে পুলিশে ওয়াকিটকির শব্দ, গাড়ির হর্ন, ব্যস্ততা। এই বিশৃঙ্খলার মাঝে বারবার ফোনটা ভাইব্রেট করছিল তার পকেটে, কিন্তু ডিউটির চাপে প্রথম কয়েকটা কল দেখতে পায়নি সে। এদিকে প্রতিবার কল কেটে যাওয়ার সঙ্গে সঙ্গে আনন্দের বুকের ভেতরটা আরও ডুবে যাচ্ছিল। তার শ্বাস ছোট্ট হয়ে এসে মনে হচ্ছিল দম বন্ধ হয়ে যাবে। ঠিক তখনই ফোনের স্ক্রিনে রেহমানের কল ব্যাক ভেসে আসে। 1 সেকেন্ড দেরি করে না কল রিসিভ করে আনন্দি। স্যার। তার গলা কাঁপছিল ভয় আর কান্নায়। আমাকে বাঁচান অভি। অভি আমাকে নোংরা মেয়েদের মাঝে বেঁচে দিয়েছে। বাকিটুকু বলতে পারে না, কান্নায় ভেঙে পড়ে। কয়েক সেকেন্ডে নীরবতা, তারপর হঠাৎ বিকট শব্দ হয়, যেন কিছু জোরে জোরে আঘাত করছে। সম্ভবত রহমান রাগে রাস্তার ব্যারিকেডে ঘুষি মেরেছে। পরক্ষণে রেহমানের গলা ভেসে, কিচ্ছু হবে না তোমার, তো আমি এখানে আসছি, কলে থাকো তুমি, ভয় পেও না। স্যার। আনন্দে কিছু বলার আগে হুট করে দরজাটা খুলে যায়। দরজা খুলে ভেতরে ঢুকে পড়ে দুজন মেয়ে। আনন্দে কিছু বুঝে ওঠার আগে তাদের একজন ঝাঁপিয়ে পড়ে তার হাতের ফোনটা নিয়ে নেয়। না না, ফোনটা দিব না। আতঙ্কে চিৎকার করে ওঠে আনন্দী। সে মরিয়া হয়ে ফোনটা বুকের সঙ্গে চেপে রাখে, কিন্তু দুজনের শক্তির সামনে একা আনন্দীর লড়াই বেশিক্ষণ টিকে না। শুরু হয় ধস্তাধস্তি। একজন তার হাত চেপে ধরে, আরেকজন ফোনটা ছিনিয়ে নেয় জোর করে। স্যার স্যার। ফোনটা হাতছাড়া হওয়ার আগ মুহূর্ত চিৎকার করে ওঠে আনন্দে, কিন্তু কল কেটে যায়। মুহূর্তের যেন শেষ আশাটুকু নিভে যায়। সে ছটফট করতে থাকে, কাঁদতে থাকে, কিন্তু মেয়েগুলো কোনো কথা না বলে তাকে টেনে বাইরে নিয়ে যায়। করিডরটা আরও অন্ধকার, আরও ভয়ঙ্কর লাগছিল। আনন্দের বুকটা ধড়ফড় করছিল ভয়ানকভাবে। তার মাথার ভিতর তখন একটাই চিন্তা ঘুরছিল, এবার তার কী হতে যাচ্ছে। প্লিজ আমাকে ছেড়ে দিন, কাঁপা গলায় বলে ওঠে। কেউ উত্তর দেয় না। হঠাৎ করে একটা আধো ঘরের সামনে আধো ঘরের সামনে এনে তাকে ধাক্কা মেরে ফেলে দেয় তারা। আনন্দে হোঁচট খেয়ে মেঝেতে পড়ে যায়। ঘরের ভেতর ভ্যাপসা নোংরা একটা গন্ধ, সস্তা সিগারেট, মদের ছাঁচ আর পুরনো ঘামের গন্ধ গা গুলিয়ে ওঠে। দেওয়ালের রং উঠে গেছে, বিছানার চাদর এলোমেলো। পুরো ঘরটা যেন একটা অন্ধ দমবন্ধকার অন্ধকারে ডুবা। কাঁপতে কাঁপতে মাথা তুলে তাকায় আনন্দী। ঘরের এক কোণে বিছানার উপর একজন আদাসহ হয়ে বসে আছে, হাতে গাজরা পেঁচানো। আধো আলোয় মুখটা ঠিক বোঝা যাচ্ছিল না। আনন্দের নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল ধীরে ধীরে। লোকটা ধীরে ধীরে উঠে দাঁড়ায়, তারপর দুই পা করে সামনে এগোতে থাকে। স্লান হলে আস্তে আস্তে মুখটা স্পষ্ট হতে থাকে। অভি এখানে। তাকে দেখে আনন্দের চোখ মুহূর্তে পানি ভরে ওঠে। অভির ঠোঁটে ধীরে ধীরে একটা অদ্ভুত হাসি ফুটে ওঠে। সে এগিয়ে আসছিল খুব, যেন আনন্দের ভয়টা উপভোগ করছিল। আর আনন্দী পিছিয়ে যেতে যেতে দেওয়ালে ঠেকে যায়। তার চোখের পানি থামছেই না। অভি ধীরে ধীরে তার সামনে এসে থামে, তারপর আচমকা আনন্দের হাতটা ধরে নিজের বুকের সাথে মিশিয়ে নেয়। আমার খাওয়া মাল আমি অন্য কাউরে খাইতে দেই না বোকাচন্দ্র। উন্মাদনা পর্ব 4 পুরো গল্প প্লেলিস্টে। সাজের মা ওই গল্পটা দিব, একটু ওয়েট করুন।